ছাত্র হত্যা মামলায় গ্রেফতার গোলাপ, মিডিয়া দখল সহ দেশে বিদেশে অঢেল বিত্ত বৈভব। 6 দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী, দখল দৌরাত্মে 10,000 কোটি টাকার সম্পত্তি। বিডিআর বিদ্রোহে হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, আয়নাঘর কারিগরদের শাস্তি চান ভুক্তভোগী। বন্যা দুর্গত এলাকায় কমেনি দুর্ভোগ, এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, উৎসর্গ অভ্যুত্থানের শহীদদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21-এর সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, 21-এর টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: রাওয়ালপিন্ডিতে সাকিবের বিশ্ব রেকর্ড, বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকার। সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপকে রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্র হত্যা মামলায় গ্রেফতারের পর তাকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 2018 সালে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর 3 আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন গোলাপ। মানুষরূপী ভয়ঙ্কর এক গোলাপ ফুটেছিল মাদারীপুরে। সুগন্ধের লেশমাত্র ছিল না। উৎকট দুর্গন্ধে শ্বাস নেয় কষ্টকর ছিল মাদারীপুর 3 আসনের সাধারণ মানুষের। আব্দুস সোবহান গোলাপের দখল হামলা মামলায় তটস্থ ছিলেন গোটা মাদারীপুরের জনগণ। ক্ষমতার অপব্যবহার করে গোলাপ কামিয়েছেন অন্তত 10,000 কোটি টাকা। মিডিয়া দখল সহ দেশ বিদেশে গড়েছেন অঢেল বিত্ত বৈভব। মাদারীপুরের কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। গোলাপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, স্বৈরাচারের বিশ্বস্ত কেশিয়ার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জায়গা পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন গোলাপ। অর্থের নেশা পেয়ে বসে থাকে। ক্ষমতার অপব্যবহার করে দুহাতে কামান অর্থ। অন্তত 10,000 কোটি টাকার মালিক হন অল্প সময়ে, যার একটি অংশ চলে যায় যুক্তরাষ্ট্রে থাকা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের কাছে। যুক্তরাষ্ট্রে গোলাপে রয়েছে অঢেল সম্পত্তি। দেশটিতে 9টি বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি। এছাড়া দুবাই, সিঙ্গাপুর, কানাডাতেও আব্দুস সোবহান গোলাপ সম্পদের পাহাড় গড়েছেন বলে খবর আছে। বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাড়াটে হয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল 21 টেলিভিশনও প্রায় 8 বছর দখলে রাখেন আব্দুস সোবহান গোলাপ। পুরস্কার হিসেবে গোলাপের স্ত্রী গুলশান আরাকে করা হয় 21 টেলিভিশনের পরিচালক। বুকে ধারণ করে বিশ্বাস করে তারই আলোকে আমরা আগামী দিনে জাতির জন্য, দেশের মানুষের জন্য কিছু দিতে পারবো এই পরিবারের পক্ষ থেকে, এটা আমরা কিন্তু আজ অঙ্গীকারবদ্ধ। এদিকে নিজ জেলা মাদারীপুরে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সাবেক প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। জমি ও প্রতিষ্ঠান দখল, কমিশন বাণিজ্য, সরকারি বরাদ্দ আত্মসাৎ, চাঁদাবাজি সবই করেছেন নির্দয়ভাবে। আসার করার জায়গায় হেনে জোর করে গোলাপ নিয়ে লইয়ে গেছে। 25,000 টাকার মাটি করছি আমি, বাড়ি কর্ম করিয়া এরপর এই বাড়ি দখল করে লইয়ে গেছে। গোলাপের অপকর্মের প্রতিবাদ করা যেত না। হামলা ও মামলার ভয়ে তটস্থ থাকতেন স্থানীয়রা। আমি হাসপাতালে 27.5 জায়গা দিছি। আমার ছেলে চাকরি দেওয়ার কথা ছিল, 2 ছেলেরই, কিন্তু চাকরিও দেয় নাই, টাকাও দেয় নাই। প্রধানমন্ত্রী ভয় দেখে আমার জায়গা আর যে জায়গা সব নিয়ে গেছে। কাঁচা ধানের ভিতরে বালি ছাড়িয়ে দিয়া ভরিয়া দাওয়াই রাখছে। আমাকে পোলাপা নিয়ে ফিরে আইয়া বাড়ি টেক্তারে নাই। আমাকে হসপিটালে জায়গা ছিল 36%, আমাকে জায়গাটা নিয়ে গেছে। কালকিনির উত্তর রমজানপুর ও চর দৌলত খা মৌজায় একের পর এক জমি দখল করেছেন গোলাপ। দখলি জমি ও বসত ভিটায় নিজের ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন একাধিক প্রতিষ্ঠান। এই গোলাপ মেয়ে আমারে উড়াই দিছে। এই গোলাপ মেয়ে তো কলেজ মিরাজ করছে, এই 2 বছর হয়। এই বাড়িটা আমাদের শুধু আছে, আর ওদিকে যে জায়গা ছিল আমাদের সব নিয়ে গেছে।
ওকে বাড়িটা উঠানোর জন্য অনেক হামলা দামলা অনেক হুমকি টুমকি দিয়েছে। এছাড়া ক্ষমতার দাপটে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম নিজের নামে নামকরণ করেছেন। এ থেকে বাদ যায়নি মসজিদও। এলাকার নির্মিত মসজিদও নিজ নামে নামকরণ করেছেন আব্দুস সোবহান গোলাপ। এই যে ভবন করছে আমাদের দোকানপাট ভাঙ্গা গোলাপ ভাই নিজে নিয়ে এই কলেজের লাইব্রেরির জন্য আমাদের নাক পিয়া লয়ে গেছে, বালি বর্ষে আমাদের জিগেও নাই। গোলাপের মুক্তিযোদ্ধা সনদ নিয়েও ঘোর আপত্তি বীর মুক্তিযোদ্ধাদের। গোলাপ নানান জায়গায় প্রচার করে বেড়াইছে যে আমার সাথে সে ট্রেনিং দিছে এবং যুদ্ধ করছে, কিন্তু আমার জানা মতে সে আমার সাথে ছিল না এবং যুদ্ধ করছে এও আমি জানি না, কিন্তু আসলে সে মুক্তিযোদ্ধা কিনা আমার সেটা ভালো করে জানাও না। হাসিনার পতনের পর তার বিরুদ্ধে মামলা করেছেন এক বীর মুক্তিযোদ্ধা সহ 5 ভুক্তভোগী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে নারায়ণগঞ্জ জজ কোর্টের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতরাতে রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। নবকিশলা হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেফতার করা হয় গোলাম দস্তগীর গাজীকে। গত 21শে আগস্ট দায়ের হওয়া ওই মামলায় শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজী সহ 105 জনকে আসামি করা হয়। মামলায় গোলাম দস্তগীর ছেলে গোলাম মুর্তুজা পাপ্পা সহ 45 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি 60 জন। শেখ হাসিনার পতন হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জে এখনো চোখ মেললেই শুধু গাজী আর গাজী। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গোটা রূপগঞ্জকে গিলে খেয়েছেন। 5 আগস্টের আগে গাজী মানেই ছিল শেষ সিদ্ধান্ত। অস্ত্রবাজি, মাদক, সন্ত্রাস, হত্যা, খুন, গুম, জবরদখল সবই চলত তার ইশারায়। নির্বাচনী হলফনামায় তথ্য অনুযায়ী গোলাম দস্তগীর গাজী 1446 কোটি টাকার সম্পত্তির মালিক আর দেনা আছে 1022 কোটি টাকা। তবে হলফনামার বাইরেও আছে আরও 8000 কোটি টাকার সম্পদ। মানিক শিকদারের আরেকটি প্রতিবেদন। শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার হওয়ার পর নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে নিয়ে এমন মন্তব্য করেন অনেকেই। দখলদার হয়েও সবসময় নীতি কথা বলে বেড়াতেন এই গাজী। 15 বছর যাবত উন্নয়ন করে যাচ্ছি, শুধু আমি এই ব্যাপারে কোনো ধরনের আমি সবসময় নিরাপদ মনে করছি। গত 15 বছরে গাজীর সম্পদ ও ঋণ দুটোই 1000 কোটি টাকা ছাড়িয়েছে। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় 1446 কোটি টাকার মালিক। এই সম্পদের বিপরীতে তার ব্যাংক ঋণ 935 কোটি টাকা। সব মিলিয়ে দেনা 1022 কোটি টাকা। বিলুপ্ত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করলে এসব তথ্য পাওয়া যায়। হলফনামায় বান্দরবানের সম্পদের কথা উল্লেখ করা হয়নি। সেখানে গাজীর আছে 500 বিঘা জমি। রূপগঞ্জে দখল করেছেন 2000 বিঘা জমি। এসব জমিতে গড়ে তুলেছেন আবাসিক ও শিল্প প্লট সহ নানা প্রতিষ্ঠান। ভূমিদস্যু গাজী আমাদের রূপগঞ্জে দীর্ঘ 16-17 বছর যাবৎ ভূমিদস্যুগিরি করে। রূপগঞ্জের কেয়ারিয়া, পড়শি, বাড়িয়াছড়ি, কুমারপাড়া এলাকায় শত শত সংখ্যালঘু পরিবারের বসবাস। সেখানকার শতকরা 80% জমি গাজী পার্কের নামে দখল করেছেন। আমাদের হিন্দু ভাইদের যে সম্পদ উনি জোরকে দল করে নিয়ে গেছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীদের হাজার হাজার মামলা দিয়েছে। আমার ঘরে থাকতে পারি নাই, আমরা অনেক নির্যাতিত এই গাজীর জন্য। রূপগঞ্জের খাদুন এলাকায় বড় জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে গাজী টায়ার ফ্যাক্টরি। 50 বিঘা জমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে এই ফ্যাক্টরি। শীতলক্ষা নদীর সীমানা পিলার সরিয়ে নদীর জমি দখল করেছেন গাজী। রূপগঞ্জের মঠের ঘাট, দরিয়াকান্দি, বানিয়াদি, আতলাসপুর, হাটাব, জেলেপাড়া, ইছাখালী, পাড়াগাঁও, বড়আলু, পূর্বগ্রাম, চনপাড়া, রূপসী, গন্ধপুরের নদীর 2 পাশের জমি দখল করে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করেছেন তিনি। হাজার বিঘা সম্পত্তি জোর জুলুম কইরা এবং নারী পর্যন্ত শয়ে শয়ে নারী
সে ইজ্জত নষ্ট করছে পুরা রূপগঞ্জের ভিতরে। শেখ হাসিনার আমলে রূপগঞ্জের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অর্থায়নে অডিটোরিয়াম নির্মাণ হলেও নামকরণ হয়েছে গাজী ও তার পরিবারের সদস্যদের নামে। 19 বছর যাবত তার জন্য আমরা মন খোলাভাবে কোনো কাজকর্ম করতে পারি নাই। প্রতিটা এলাকা ভিত্তিক এমন মাদকের সাম্রাজ্য সে গড়ে তুলেছে, এই গাজীর এই মাদকের সাম্রাজ্য থেকে আমরা এলাকাবাসী সবাই মুক্তি চাই। শেখ হাসিনার আমলে রূপগঞ্জের মানুষের কাছে গোলাম দস্তগীর গাজী ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। স্থানীয় আওয়ামী লীগকে ডাকা হতো গাজী লীগ নামে। রূপগঞ্জের নাম পাল্টে গাজীগঞ্জ রাখতেও চেয়েছিলেন তিনি। গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর আনন্দ মিছিল হয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সিলেটে গ্রেফতার হওয়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে আটকের সময় শরীরে আঘাত পাওয়ার কারণে গতরাতে কারাগার থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। লন্ডনে 3টি বাড়ি আছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের। রাজধানীর বাড়িধারায় 1.5 বিঘা জমিতে বানিয়েছেন আধুনিক আবাসিক ভবন। মুন্সিগঞ্জেও আছে বিস্তর সম্পদ। দাম্ভিক আর বদমেজাজি হিসেবে পরিচিত শামসুদ্দিন চৌধুরী মানিকের সম্পদ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি উত্তেজিত হবে। আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। শুধু বিতর্কিত মন্তব্যই নয়, সম্পদও বেশ কামিয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তাকে কে মানলো? ব্রিটিশ পাসপোর্টধারী বিচারপতি মানিক দেশে বিদেশে গড়েছেন বিস্তর সম্পদ। লন্ডনে তার আছে 3টি বাড়ি। রাজধানীর বাড়িধারায় আছে 1.5 বিঘা জমি, যেখানে বানিয়েছেন আধুনিক আবাসিক ভবন। শেখ হাসিনা পতনের আগের দিন 4 আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে বাড়িধারায় এই বাসা থেকেই পালিয়ে যান বিচারপতি মানিক। সপরিবার বাগে যে আয়া 5-4 তারিখ না 3 তারিখে চলে গেছে। পরে আয়া হামলা করছে, করে বাঙ্গাসুর করে ঘরের মালামাল লুটপাট করে জনগণে নিয়ে গেছে। মুন্সিগঞ্জে গ্রামেও বিচারপতি মানিকের আছে 100 বিঘা সম্পত্তি, আছে বাগানবাড়ি, মাছের খামার, মার্কেট সহ আরো অনেক সম্পদ। তবে বিচারপতি মানিকের উপর ক্ষিপ্ত বাড়িধারা ও মুন্সিগঞ্জবাসী। আমরা জানতাম মানিক সাহেবের নামে, কিন্তু এখন মূলত এই যে সরকার পতন হওয়ার পরে দেখলাম ফুট করে এলাকাবাসী আইসা এই রাস্তা বাইর করলো, এই রাস্তা নাকি ম্যাপে আছে। তার আচরণগত এটা ভালো ছিল না। মানুষকে মিসবিহেভ করাটা আসলে একজন বিচারপতির জন্য এটা আপত্তিকর বিষয় আমি মনে করি। বিশ্রী ভাষা গালিগালাজ যেটা আমাদের মুসলমানের মুখে উচ্চারণ করলেও সেটা মনে করেন যে মুখ নাপাক হয়ে যায় মানুষ বলে। সেই জায়গায় গেটে আসলে অনেক খারাপ ব্যবহার করে মানুষের সাথে। দাম্ভিকতা, বদমেজাজের জন্য ছিলেন সবার অপছন্দের পাত্র। তার আচরণ খুবই খারাপ ছিল। সে এখানে গেট ছিল, 2 পাশে 2টা ওয়াল দেয়া, সে এই জায়গাটা খাইছে। তো প্রায় সময় আমরা এখানে গাড়ি রাখতাম। উনি কোনো কারোর সাথে যে ভালো ব্যবহার করছে এমন কোনো কথা নেই। সবার সাথে রাব ব্যবহার করছে। ওনাদের ড্রাইভার এবং পুলিশ বডিগার্ড দিয়ে চাকার পাম্প পর্যন্ত ছেড়ে দিছে। উনি নিজে রাব ব্যবহার করতো, কুকুরের মতন ব্যবহার করতো। এক ধরনের ভাষা আছে, এই সে অনেক প্রকারের গালাগালি করতো। বিচারপতি মানিকের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকে সম্প্রতি অভিযোগ জমা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহ মামলার আসামি উপসহকারী পরিচালক আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিজিবির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে ডিএডি আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2009 সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহ মামলার আসামি উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুতে হত্যা মামলা হয় রোববার। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। তাকে মূলত মারার উদ্দেশ্যই ছিল 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে, কিন্তু ওই দিন মারতে ব্যর্থ হয়
পরবর্তীতে তাকে কারাগারে নিয়ে ইনজেকশনের মাধ্যমে তাকে মারা হয়। এটা 2010 সালের জুলাই মাসে। মামলায় 11 জনকে আসামি করা হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন। কোর্ট তলব করছে চকবাজার থানাকে যে অপমৃত্যু মামলার রিপোর্ট দেওয়ার জন্য, ডিটেলস এবং রিপোর্ট দেওয়ার জন্য। দেন পরবর্তীতে কোর্ট পরবর্তী প্রসিডিং আগাবে। 2010 সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও 200 জনকে আসামি করা হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনা সরকারের পতনের পর একের পর এক উঠে আসছে হত্যা গুমের ঘটনা। আয়নাঘরের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান ও স্বাধীন কমিশন করে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা। সুপ্রিম কোর্টের সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। 2015 সালের ফেব্রুয়ারির 10 তারিখে উত্তরা থেকে গুম হন পেশায় আইনজীবী সোহেল রানা। গুম অবস্থায় তিনি 6 মাস চোখ ও হাত বাঁধা অবস্থায় আয়নাঘরে ছিলেন। কিন্তু 14 বছরও প্রতিনিয়ত মৃত্যু আতঙ্কে থাকা সোহেল রানা জানতেন না কি তার অপরাধ। 10 মিনিটের জন্যও বসা থেকে শোয়ার জন্য অনুমতি মিলত না। ওয়াশরুমে গেলেও 2 মিনিট সময় দেয়া হতো, তবে বের করে আনা হতো 1.5 মিনিট পর। শুয়ে ঘুমানোটা যে একটা আল্লাহর নেয়ামত, এটা আমি তখন বুঝতে পারি। আমি ওদেরকে বলতাম যে ভাই আমাকে কি 10 মিনিট একটু শুইতে দেওয়া যাবে? আমি না ঘুমাই, বাট আমি 10 মিনিট একটু শুইতে চাই, কিন্তু সেটাও রাখা হয়নি। তো আমার ইচ্ছে ছিল আমাকে মেরে ফেললেও যেন 10 মিনিট আগে আমাকে শুইতে দেওয়া হয়। এতটা নির্মম, এতটা বর্বর ছিল। কোথাও কিছু বলা যাবে না এই শর্ত দিয়ে 2015 সালের আগস্টের 13 তারিখ সোহেল রানাকে ছেড়ে দেয়া হয়। সোহেল রানা চান এমন গুমের শিকার যেন আর কেউ না হয়। চাই যে এই কনভেকশনের যে ডেফিনেশন, এটা যেন বাংলাদেশ আইনে অ্যাডপ্ট করা হয় এবং বাংলাদেশে অবশ্যই যেন গুমের উপরে একটা দৃষ্টান্তমূলক যেন একটা শাস্তির বিধান তৈরি করা হয়, একটা ধারা করা হয়। তবে আয়নাঘর কোথায়, বন্দিই বা ছিলেন কোথায়, তার কোনো কিছুই জানা নেই সোহেল রানার। লোক তোমাকে নেয়নি, তুমি বলবা তুমি নিজে থেকে কোথাও ঘুরতে চলে গেছিলা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। তোমাকে গুলি করে মারা হবে। ঢাকা সিএমএম আদালতে আছেন সহকর্মী পার্থ সারথী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, আমরা জানতে পেরেছি সাবেক এমপি সাদেক খান সহ আরো কয়েকজন আসামিকে আদালতে আনা হচ্ছে। আমাদেরকে সবশেষ তথ্য জানাবেন। হামলার অন্যতম আসামি সাদেক হোসেন খানকে গতকাল ঢাকার দক্ষিণ নাখালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে তোলা হবে, এখনও আদালতে তোলা হয়নি। আপনি জানেন যে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকেও গতকাল শনিবার দিবাগত রাত রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আমরা এখন যা শুনতে পেয়েছি যে এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজ 10 দিনের রিমান্ড শেষে আজ আদালতে আনা হবে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রতিমন্ত্রী টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও আজ আদালতে তোলা হবে। এই মুহূর্তে তারা এখনো এসে পৌঁছায়নি। খুব সম্ভবত আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে তোলা হবে। তাই এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ পার্থ। ঢাকা সিএমএম আদালত থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পার্থ সারথী। পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খুবই নাজুক। ফেনীর গ্রামাঞ্চলে অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী। মুঠোফোন নেটওয়ার্ক ব্যাহত হওয়ায় প্রকৃত পরিস্থিতির ধারণা পাওয়া যাচ্ছে না। বন্যায় সরকারি হিসেবে সারা দেশে এখন পর্যন্ত মারা গেছেন 18 জন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যায় সবচেয়ে বিপর্যস্ত ফেনীর কোথাও কোথাও পানি সামান্য কমলেও দুর্ভোগ কমেনি। এখনো পানিবন্দী 80% মানুষ। পানিতে তলিয়ে থাকায় মানুষজন ঘরে ফিরতে পারছে না। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। হেলিকপ্টারে করে দেয়া ত্রাণ নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায় দুর্গতদের।
কুমিল্লায় পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙায় বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। এতে দুই উপজেলার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এদিকে সরকারি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও নৌকা ও ট্রলারের অভাবে দুর্গত এলাকায় তা পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। বর্তমানে আমাদের অনেকটি রোগী ভিতরে আটকা পড়ে আছে। আমরা এদিক থেকে যাইতে পারতেছি না, ওই দিক থেকে আসতে পারতেছি না। আমাদের পাশে ব্রিজটা অলরেডি ভেঙে গেছে। নোয়াখালীতে ধীরে ধীরে বন্যার পানি কমলেও 502টি আশ্রয় কেন্দ্রে এখনও 76,000 মানুষ অবস্থান করছে। এদিকে মুছাপুর ক্লোজারের 23টি গেট খুলে দেয়ায় মেঘনা নদী হয়ে সেকেন্ডে 756 ঘনমিটারের বেশি পানি নামছে বঙ্গোপসাগরে। বাড়িঘর সব কিছু ছাড়ি, গরু ছাগল সব চালি নিরুপায় হয়ে আশ্রয়। ওখানে এখন আমরা এক কামার হানিয়ে গেছে, আমরা রাঁধি বাই খাইতে পারিনি। পেঁচা খাওয়া খাওয়ার তার কিছু নেই। মা, বোন, বোনের জামাই, বাগিনা সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও জুড়ি ও মনু নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পানিবন্দী সদরের একাংশ, রাজনগর ও কোলাউড়ার মানুষ। আমরা সহযোগিতা সবসময় থাকবে, অতীতও রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, বর্তমানেও থাকবে। এদিকে খুলনার দেলটির ক্ষতিগ্রস্ত ওয়াবদার বেড়ি বাঁধ 4 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 13টি গ্রাম। পানিবন্দী 15,000 মানুষ। তলিয়ে গেছে ফসলি মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের। টেকসই বেড়িবাঁধটা আমাদের এখানে খুব প্রয়োজন, যেটা না হলে আমরা কোনো মতেই এখানে বসবাস করতে পারবো না। ঘর বাড়ি, গরু বাছুর সব কিছু নেই, সব ভাঙিয়ে চুরমার হয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশের 11 জেলার 77টি উপজেলা বন্যা কবলিত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বন্যা আক্রান্ত 11 জেলায় পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, এখনও পানিবন্দী 10,47,029 পরিবার। বন্যা পরবর্তী অবস্থা মোকাবেলার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব। বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে। প্রাথমিক তথ্য মতে প্রাণী সম্পদ খাতে ক্ষতি হয়েছে 411 কোটি টাকা, আর মৎস্য খাতে ক্ষতি হয় 1,590 কোটি টাকার। সংকটের সুযোগ নিয়ে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। ভারতে বসে শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমই এখন বিএনপির মূল লক্ষ্য। এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আমার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ প্রতিনিধি হাসিনা, তিনি বিভিন্ন ভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সর্বস্তরের মানুষের কাছে যারা বন্যায় এফেক্টেড নন, ক্ষতিগ্রস্ত নন, তাদের কাছ থেকে আহ্বান জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে, তারা যে সাহায্যটা দেবেন, আমরা এই ত্রাণ সংগ্রহ কমিটি সেটা সংগ্রহ করে। যুক্তরাষ্ট্রের শর্ত পরিপালন করলে গার্মেন্টস খাতে জিএসপি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে। দর্শক, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পুরুষ, মহিলা সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদ সকলের প্রতি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। স্মরণাতীতকালের ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়েছেন, যারা দুঃসহ জীবনযাপন করছেন, তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি লগ্নে
আমাকে এক গুরু দায়িত্ব অর্পণ করেছে। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। দেশের সকল বয়সের, সকল পেশার, সকল মতের, সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে। ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ, এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। জনগণকে নির্যাতন, বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। প্রিয় দেশবাসী, কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তাদের স্বপ্ন আমাদের স্বপ্ন। জাতীয় জীবনে তরুণরা একটা মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা সবাইকে সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি। গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটাই, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে, সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 2 সপ্তাহ শেষ হল। কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ। আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা হতে ব্যাহত হবে। রাতারাতি এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন। নড়বড়ে এক কাঠামো, আমি বরং বলবো জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন এদেশে
জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়, বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে, এর আর কোনো বিকল্প নেই। প্রিয় দেশবাসী, আপনারা ইতোমধ্যে জেনেছেন জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে বল প্রয়োগ ও হতাহতের যে দুঃসহ ঘটনা ঘটানো হয়েছে তার স্বচ্ছ তদন্ত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে বাংলাদেশে এসে তাদের তদন্ত শুরু করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তদন্তের এই প্রক্রিয়া এই সপ্তাহে শুরু হবে। তাদের প্রথম দল ইতিমধ্যে এসে গেছে। আমরা ইতিমধ্যে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে যে শত শত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল তার অধিকাংশ প্রত্যাহার করেছি এবং আটক ছাত্র জনতার মুক্তি লাভের ব্যবস্থা করেছে। পর্যায়ক্রমে মিথ্যা ও গায়েবী সকল মামলার ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুঃসহ ভোগান্তি থেকে মুক্ত করা হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে গণ অভ্যুত্থানের সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করবে। সকল আহত শিক্ষার্থী ও জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে উপদেষ্টা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী 2 জন উপদেষ্টার সহায়তায় একটা পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই কার্যক্রমের জন্য এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়ার শেষ পর্যায়ে এনেছে। আপনাদের সবার এবং বিদেশে অবস্থানরত ভাই বোনদের অনুদান এই প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করছি। আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছি। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন দায়িত্ব গ্রহণ করেই আমাদেরকে আইন শৃঙ্খলা অঙ্গনে অস্থির পরিস্থিতি সামাল দিতে হয়েছে। আপনাদের সহযোগিতা ও সমর্থনে দেশপ্রেমিক সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজে যোগ দিয়েছে। ফ্যাসিবাদী সরকার প্রশাসনের চরম দলীয়করণ করার ফলে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছেন। আমরা ইতিমধ্যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে আরম্ভ করেছি। তবে প্রশাসনকে গতিশীল রাখতে এবং একই সাথে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সময় প্রয়োজন। সেজন্য সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছি। প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায়, সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য। লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই খাতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা স্থাপন, ব্যবসা বাণিজ্যে সহায়ক পরিবেশ তৈরি এবং জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি। ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করা হবে। আর্থিক খাতে সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা দ্রুত জনসম্মুখে প্রকাশ করা হবে। শেয়ার বাজার, পরিবহন খাত সহ যেসব ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে তা নিরসনের দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিচার বিভাগকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে। একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে। তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, দায়িত্বপ্রাপ্ত সকল সংস্থা ও জনগণের সাথে মত বিনিময়ের মাধ্যমে কমিশনের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার করা হবে। বাংলাদেশকে আর কোনোদিন
কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে তার ব্যবস্থা করা হবে। তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। ফ্যাসিবাদী সরকার গণমাধ্যমের উপরও দলীয়করণ ও নির্যাতনের বোঝা চাপিয়েছিল। জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তথ্যের প্রবাহে বিদ্যমান আইনি ও অন্যান্য বাধা অপসারণ করা হবে। মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করে এমন সব আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে। ইতিমধ্যে এ ধরনের আইনগুলো নিশ্চিহ্নিত করে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিদেশি সংবাদকর্মীদের এদেশে আসার পর যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল, ইতিমধ্যে আমরা তা তুলে নিয়েছি। বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবেন। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার। আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব। এটা আমাদের অন্যতম অগ্রাধিকার। আপনারা জানেন, দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য সৃজনশীল, নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। একই সাথে পাঠ্যক্রমকে যুগোপযোগী করার কাজও দ্রুত শুরু করা হবে। গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে সফল পরিণতি দিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা, আইন শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। এর লক্ষ্য হবে দুর্নীতি, লুটপাট, গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটা সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংবিধানের ৭৭ অনুচ্ছেদে প্রতিশ্রুত ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন করা হবে। এবার কৃষি খাতের কথা একটু বলে। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকের স্বার্থ যেন সুরক্ষিত থাকে, কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তা নিশ্চিত করা হবে। প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে, মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। তাদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে। বাংলাদেশের স্বাস্থ্য খাত অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত। জনগণের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। এই খাতে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার আওতায় আনা হবে। হাসপাতালগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে এবং সেখানে সরকারি ডাক্তার সহ বিশেষজ্ঞদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা যাতে নির্দিষ্ট কিছু অঞ্চলে কেন্দ্রীভূত না থাকে, দেশের সব অঞ্চলের মানুষ সমান স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আমরা বদ্ধপরিকর। বর্তমান প্রজন্ম অনেক বেশি সচেতন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া পরিবর্তন বিষয়ে তারা ওয়াকিবহাল শুধু নয়, তারা নেতৃত্ব দিচ্ছে। তারা যে উন্নয়নের স্বপ্ন দেখে তা টেকসই এবং পরিবেশ বান্ধব, প্রকৃতি ধ্বংসকারী উন্নয়ন নয়। শুধু জিডিপি একটি দেশের উন্নয়নের মাপকাঠি হতে পারে না। নদী, নালা, খাল, বিল, পাহাড়, বন উন্নয়ন পরিবেশবাদীদের সাথে আমাদের সরকারের অবস্থান সামঞ্জস্যপূর্ণ। জলবায়ু পরিবর্তন রোধ করতে এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ একটা পৃথিবী রেখে যেতে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার বিকল্প নেই। আমাদের সরকার পরিবেশ ও জলবায়ু রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে। এই কার্যক্রমে তরুণ সম্প্রদায়কে সম্পৃক্ত করা হবে। ইতোমধ্যে বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘ বর্তমান সরকারের কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেছে। আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। আমরা মানবাধিকার আইন সহ সকল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের পক্ষ থেকে গুম বিষয়ক আন্তর্জাতিক চুক্তির পক্ষরাষ্ট্র হওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইতিমধ্যে পক্ষভুক্ত এমন সকল আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা বাস্তবায়ন করে যাব। আমাদের সরকার রোহিঙ্গা সমস্যার বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাবে। আমরা জাতীয় ঐক্যে বিশ্বাসী। প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে নারী, শিশু, প্রতিবন্ধী, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী সকলেই এদেশের নাগরিক এবং সমান আইনের সুরক্ষার অধিকারী। তাদের সকলের মানবিক অধিকার সহ অন্যান্য সকল অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এই জন্য আমি উপদেষ্টা পদমর্যাদা সম্পন্ন একজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছি, যার দায়িত্ব হবে জাতীয় সংহতি উন্নয়ন। বন্যা কবলিত এলাকার সকল মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সঠিক সহায়তা দেওয়ার জন্য সরকারের যত কার্যক্রম আছে তাদের সচল করেছে। ইতিমধ্যে উপদেষ্টাবৃন্দ বিভিন্ন এলাকার দায়িত্ব নিয়ে এলাকায় গেছেন। আমার কার্যালয়ে একটা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বন্যা পরবর্তী কার্যক্রম নেওয়া হয়েছে। ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণের জন্য করণীয় কি স্থির করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই, যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর, পুলিশের, র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড, গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে। তাদের কাছে হুকুম যত বড় কর্তৃপক্ষের কাছ থেকে আসুক না কেন, তারা তা উপেক্ষা করবে। ভবিষ্যতে উপরওয়ালার হুকুমে এমন ঘৃণ্য কাজ করতে বাধ্য হয়েছে এমন ব্যাখ্যা কারো কাছে গৃহীত না হয় তার ব্যবস্থা করা হবে। আমি দেশরক্ষা বাহিনী, পুলিশ বাহিনী এবং অন্যান্য সহল বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা তাদের মধ্যে যারা হত্যাকাণ্ড, গুম, খুন বা শারীরিক মানসিক অত্যাচারে সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে, যারা গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে তাদের তালিকা প্রস্তুত করতে। তাদের পরিবার সমূহকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখব। আমি সকল দেশরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের উপর জনগণের সম্পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সকল পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছি। গত 15 বছরের দুর্নীতি, অর্থ পাচার ও জনস্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর, প্রকল্পের নামে লুটপাট ইত্যাদি তথ্য নিয়ে একটি শ্বেতপত্র প্রণয়নের জন্য আমি ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছি। আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি এবং করে যাচ্ছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশ গঠনের জন্য সকল প্রকার আর্থিক অন্যান্য সহযোগিতার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি। তারা এই ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। তাদের কাছে আমাদের প্রস্তাবসমূহ প্রণয়ন করে দ্রুত পাঠানোর ব্যবস্থা নিয়েছে। তাদেরকে অনুরোধ জানিয়েছি তারা যেন পরিস্থিতির কারণে অতি দ্রুত অর্থ ছাড় করার ব্যবস্থা নেন। তাদেরকেও বলেছি যে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তা যেমন একটি দুর্যোগপূর্ণ সময়, তেমনি এটা জাতির জীবনে মস্ত বড় সুযোগ। এই সুযোগকে যেন আমরা পূর্ণভাবে কাজে লাগাতে পারি, সেই জন্য তাদের সহযোগিতা চেয়েছি। এই গণ অভ্যুত্থানে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে। নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইব। আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা। সে ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। বিদেশে অবস্থানরত সকলের কাছে আমার আবেদন, তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন। কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব। সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত। কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দেন। শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে স্মরণীয় হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি এই ব্যাপারে আমি আমার সর্বশক্তি নিয়োজিত করব। আমাদের দায়িত্ব দেশের সকল মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা।
পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, কিন্তু আমরা ভাই বোন, আমরা বাবা মা, আমরা কেউ কারো শত্রু না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না, কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, কেউ কারো উপরে, কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই। একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে এই দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান, তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? কেউ দেশ শাসনের মানুষ নয়। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি। দেশবাসীকে অনুরোধ করব একটা আলোচনা শুরু করতে। আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পূর্ণ করে যাব, কি কি কাজ মোটামুটি করে গেলে হবে। এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা আপনাদের সকলের দোয়া চাই। যেই কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে পারে। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয়, সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। সবশেষে আবারও আমাদের দেশের সকল মানুষ, শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, বয়স্ক, বৃদ্ধ, নারী, পুরুষ সবার কাছে দোয়া চাইছি যেন আমরা আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হই। আল্লাহ আমাদের সহায় হন, আমাদের সবার মঙ্গল করুন। এতক্ষণ শুনছিলাম জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ। যাচ্ছে অন্যান্য খবরে।
তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান ডেভোনিয়ার গ্রুপের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রায় 4,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, ঔষধ এবং স্যানিটারি সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও ডেভোনিয়ার গ্রুপের তত্ত্বাবধানে 3টি মেডিকেল টিম দুর্গত মানুষের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা তাদের একদিনের বেতন বন্যার্তদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। নিচ্ছি বিরতির পর যা থাকবে। ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা, পাল্টা জবাব তেল আবিবের।